আমার নিজের ভুলের জন্য আজ আমি একা। আমার মেয়ে ও স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। আসলে প্রত্যেক দিন রাত হতেই আমার বর লুকিয়ে আমার তরুণী মেয়ের ঘরে চলে যেত এবং আমি সব জানতে পারতাম যে আমার বর আমাকে ছেড়ে লুকিয়ে মেয়ের ঘরে যায়। তারপর সেদিন আমার যখন সন্দেহ হয়েছিল এটা ভেবে যে আমার বর কী কারণে লুকিয়ে আমার মেয়ের ঘরের ভিতরে যায়, তখন আমি না পেরে আমার বরের পেছনে গেছিলাম এটা দেখার জন্য যে আমার বর কেন প্রত্যেক দিন রাতে মেয়ের ঘরের ভিতরে যেত এবং সে আমার তরুণী মেয়ের ঘরের ভিতরে গিয়ে না জানি কী এমন করত। তারপর সেদিন আমার বর যখন মেয়ের ঘরের ভিতরে ঢুকে পড়ে, তখন আমিও নিজের মনের সন্দেহ দূর করার জন্য বরের পেছন করেছিলাম। তারপর মেয়ের ঘরের দরজা দিয়ে উকি মারতেই তো আমার ভেতরের দৃশ্য দেখে আমার মাথায় যেন বজ্রপাত হয়। কারণ আমার বর তো আমার মেয়ের সঙ্গেই। আসলে আমাদের বিয়ের ১ মাস পরেই বর বলতে শুরু করেছিল যে আমি নাকি তার উপরে অনেক বেশি সন্দেহ করি। কিন্তু আমি চোখের সামনে যেটা দেখতাম সেটারই প্রতিবাদ করতাম। সেদিন সকালবেলায় আমি যখন ঘুম থেকে উঠে ঘর থেকে বাইরে বেরিয়ে আসি, তখন দেখি আমাদের বাড়ির কাজের মাসি অনেক ভালোবেসে আমার বরকে চা খেতে দিচ্ছিল। ওই কাজের মাসি আমার বরের প্রতি মিষ্টি মিষ্টি কথা শুনে আমার তো গা পিত্তি জ্বলে উঠেছিল। তারপর আমি নিজের রাগ সামলাতে না পেরে ওই কাজের মাসিকে বলেছিলাম, তোর কাজ হচ্ছে রান্নাবান্না করে সব কিছু ঠিকঠাক করে রাখা এবং আমার বরকে খেতে দেওয়ার কাজ হচ্ছে আমার। তোর কী দরকার আছে আমার বরকে এত ভালোবেসে খাবার খেতে দেওয়ার? আমি সব বুঝতে পারি তোদের মতো কাজের মাসিদের মতিগতি কেমন। তাই আজকের পর থেকে আমার বাড়িতে কাজ করার আর কোনো দরকার নেই। আমার বাড়ির কাজকর্ম আমি নিজেই করে নিতে পারবো। তাই আজকের পর থেকে তোকে আর আমাদের বাড়িতে আসার কোনো দরকার নেই। সেদিন ওই কাজের মাসি আমার হাতে পায়ে ধরে অনেক কাকুতি মিনতি করেছিল যাতে আমি তাকে আমাদের বাড়িতে কাজ থেকে বঞ্চিত না করি। কিন্তু আমি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। সেদিন আমার বর আমাকে বলেছিল, চৈতালি, তুমি এসব কী শুরু করেছো? প্রত্যেকটা কথাই তুমি সন্দেহ করা শুরু করেছো। কী দরকার ছিল ওই কাজের মাসিকে ঘর থেকে বের করার? আমি তো তোমার ভালোর জন্যই ওই কাজের মাসিকে এই ঘরে রেখেছিলাম। তুমি যদি এভাবে আমাকে প্রত্যেকটা ব্যাপারে সন্দেহ করো, তাহলে কিন্তু তোমার সঙ্গে থাকা খুব মুশকিলের ব্যাপার। এমন নয় যে বর আমাকে ভালোবাসতে না, বর তো আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু প্রত্যেকটা মেয়ের প্রতি বরের এত নম্রতা আমি পছন্দ করতাম না। আসলে এখনও আপনাদের আমার ব্যাপারে অনেক বড় সত্যি কথা বলা হয়নি। সেটা হচ্ছে আমার বরের নাম রিকি এবং রিকি হচ্ছে আমার দ্বিতীয় বর। আসলে আমার প্রথম বর তো আমার মেয়ের জন্মের ১ বছর পরেই আমাকে ও আমার মেয়েকে কিছু না বলেই একদিন হঠাৎ করে বাড়ি থেকে চলে যায়। এখন আমাকেও আমার ১ বছরের বাচ্চা মেয়েকে ছেড়ে যায়। তারপরে এত বছর ধরে মেয়েকে আমি একাই বড় করে তুলেছি এবং আমার মেয়ে যাতে ভালো শিক্ষা পায় ও নিজেকে যাতে একা মনে না করে, তাই আমি তাকে ছাত্রাবাসে দিয়েছিলাম যাতে সে আরও ৫ জন মেয়ের সঙ্গে মেলামেশা করে, স্বাধীনভাবে বাঁচতে পারে এবং যাতে তার পড়াশোনাটাও ভালো হয়। কারণ আমি জানতাম মেয়ের কাছে থাকলে তো সে তার বাবার ব্যাপারে আমাকে অনেক রকম প্রশ্ন করবে। তখন আমি তাকে কী উত্তর দেব? যে কি তার বাবা তাকেও আমাকে ছেড়ে চলে গেছে? কারণ তার বাবার একটা অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। তাই এই ভয়ের কারণে আমার মেয়ে যখন একটু বড় হয়ে ওঠে, তখন আমি তাকে ছাত্রাবাসে দিয়েছিলাম এবং আমার মেয়েকে আমি কখনোই এটা জানতে দিইনি যে তার বাবা আমাদের দুজনকে ঠকিয়েছিল। তাই আমার মেয়ে যখন একটু বড় হয়ে উঠেছিল, তখন আমি তাকে এটাই বলেছিলাম যে তার বাবা টাকা পয়সার অভাবের জন্য মানসিক চাপে পড়ে বাড়ি ছেড়ে চলে গেছিল। তারপর আমার মেয়ে যখন বড় হয়ে ওঠে, তখন আমি রিকির সঙ্গে বিয়ে করেছিলাম। আমাদের বিয়ে হতে সবে ১ মাস হয়েছিল এবং এখন আমার মেয়ের বয়স হচ্ছে ১৪ বছর। আমার মেয়ে ভীষণ সুন্দরী দেখতে। তার গায়ের রং দুধের মতো ফর্সা। আমার মেয়ে আমার মতোই ভীষণ সুন্দরী। আমার বয়স এখন ৩৪ বছর এবং রিকির বয়স ৩৫ বছর। আসলে রিকি ও আমি একসঙ্গে পড়াশোনা করেছিলাম। আমার ব্যাপারে সব কিছু জানার পরেও রিকি আমাকে ও আমার মেয়েকে স্বইচ্ছায় গ্রহণ করতে রাজি হয়েছিল। তাই আমিও এত বড় সুযোগ হাত থেকে যেতে দিইনি। কারণ এত বছর আমি বরের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু সে আর ফিরে আসেনি। তাই আমিও সব কিছু ভুলে গিয়ে নিজের ও মেয়ের ভবিষ্যতের কথা ভেবে রিকির সঙ্গে বিয়ে করেছিলাম।
ভেবেছিলাম রিকিকে বিয়ে করার পরে আমার মেয়ে আবার নতুন করে বাবার ভালোবাসা পাবে, কিন্তু আমি তো আমার বর ও মেয়ের মাঝে অন্য কিছুই দেখতে পাচ্ছিলাম। আর এটা কি আমার মনের ভুল ধারণা ছিল, নাকি সত্যিই আমার বর খারাপ দৃষ্টিতে আমার মেয়েকে দেখতো? এর সত্যিটা তো আপনারা এই গল্পের মাধ্যমেই জানতে পারবেন। আমার মেয়ের সঙ্গে কি আমার বরের সম্পর্কটা পবিত্র ছিল, নাকি বর আমার 14 বছরের সুন্দরী তরুণী মেয়েকে খারাপ চোখে দেখতো? আমাদের বিয়ের পর 1 মাস পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল। আমি যেই ভালোবাসাটা আশা করেছিলাম তার থেকেও বেশি ভালোবাসা দ্বিতীয় বর আমাকে দিয়েছিল। কিন্তু আমার মেয়ে যখন নবম শ্রেণী পরীক্ষা দেওয়ার পরে কিছুদিনের জন্য ছুটিতে বাড়ি এসেছিল, তখন আমার বরের আসল চেহারা দেখতে পাই। আসলে মেয়ে যখন বাড়িতে আসে তখন আমি ভীষণ খুশি ছিলাম তাকে কাছে পেয়ে, কিন্তু সেদিন আমার মেয়ে বাড়িতে ঢোকা মাত্রই তার বাবাকে জড়িয়ে ধরে এবং বলেছিল, রিকি কাকু, আমাকে এই বাড়িতে নিয়ে আসার জন্য ধন্যবাদ। সেদিন আমার মেয়ে বাড়িতে আসা মাত্রই যখন আমার বরের গলা জড়িয়ে ধরেছিল, তখন আমার বরও আমার মেয়েকে জড়িয়ে ধরেছিল। জানি না কেন ওই সময় আমার মনের মধ্যে একটা অন্যরকম ভয় ঢুকেছিল তাদের দুজনকে এই অবস্থায় দেখে। তখন আমি নিজের রাগ সামলাতে না পেরে আমার মেয়েকে রেগে বলেছিলাম, প্রীতি, তুমি তোমার বাবার সঙ্গে কিভাবে কথা বলছো? ওটা তো তোমার কাকু নয়, তোমার বাবা হন। তাই তোমার বাবাকে শ্রদ্ধা দিয়ে কথা বলবে এবং আজ থেকে কাকু নয়, বাবা বলবে। বর তখন আমার দিকে তাকিয়ে খুব শান্তভাবে বলল, আরে তাতে কি হয়েছে? প্রীতি তো আগে থেকে আমাকে কাকু বলেই ডাকতো, তাই এতে আমার কোনো অসুবিধে নেই। প্রীতি যদি আমাকে কাকু বলতে ভালো লাগে তাহলে সে আমাকে কাকু বলেই ডাকবে। আমি তখন বরকে বলেছিলাম, তুমি তো একদম চুপ করো, তুমি কিছু বোঝো না। তাই আমি যেটা বলছি সেটাই হবে, প্রীতি তোমাকে বাবা বলেই ডাকবে। তারপর সেদিনের পর থেকে আমার জীবনের সব কিছু পাল্টে যায়, কারণ আমার মেয়ে যখন থেকে বাড়িতে এসেছিল তখন থেকে আমার বর বাড়িতে থাকলে সারাক্ষণ আমার মেয়ের সঙ্গে ব্যস্ত থাকতো। এমনকি আমার মেয়ে তো যখন তখন আমার বরকে জড়িয়ে ধরতো এবং ওই সময় আমার বরও আমার মেয়েকে জড়িয়ে ধরতো। তখন আমার মনে হতো বর যেন সবসময় আমার মেয়েকে স্পর্শ করার বাহানা থাকে। এমনকি সেদিন তো তারা দুজনে সব সীমা ছাড়িয়ে দেয়, কারণ বর জানি না কেন আমার মেয়েকে খুশি করার জন্য তাকে একটা অনেক দামি মোবাইল ফোন উপহার দিয়েছিল এবং মোবাইল ফোন হাতে পেয়ে আমার মেয়ে খুব খুশি হয়েছিল। তারপর আমার মেয়ে মোবাইল ফোনটা হাতে পেয়ে এত উত্তেজিত হয়ে তার বাবার গালে একটা আলতো চুমু দিয়ে ধন্যবাদ জানিয়েছিল। ওই সময় তো আমার মাথা পুরো ঘুরে উঠেছিল। তারপর আমার মেয়ে যখন খুব খুশি খুশি হয়ে মোবাইল ফোনটা হাতে নিয়ে ঘরের বাইরে যায়, তখন সুযোগ বুঝে বরকে অনেক রেগে বলেছিলাম, তুমি এসব কি করছো? আমার মেয়ে তো ছোট, ও তো কিছুই বোঝে না, কিন্তু তুমি তো বড়, তুমি তো এইসব আটকাতে পারো। তুমি ওর বন্ধু নয়, তুমি ওর বাবা, এই কথাটা ভুলে যেও না। বর তখন অনেক বেশি আশ্চর্য হয়ে আমার দিকে তাকিয়ে বলল, তুমি এসব কি বলছো? প্রীতিকে ভালোবাসার অধিকার আমার কি নেই? আমিও ওই সময় বরকে লজ্জায় এটা বুঝিয়ে বলতে পারিনি যে আমি তাদের দুজনকে ওই ধরনের স্পর্শ করে কথা বলার পদ্ধতিটা পছন্দ করি না। কিন্তু আমার তখন মনে হয়েছিল বর সব কিছু বুঝেও যেন সব কিছু না বোঝার ভান করছিল। তারপর সেদিন রাত্রেবেলায় যখন খাওয়া দাওয়া করে বরের সঙ্গে খুব বেশি কথা না বলে চুপচাপ নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়েছিলাম, কারণ যখন থেকে আমার মেয়ে ছাত্রাবাস থেকে ঘরে এসেছিল তখন থেকে বরের ব্যবহার দেখে আমার তার উপরে ভীষণ রাগ হতো। তারপর অর্ধেক রাতে মনে হলো যেন আমার বর চোরের মতো লুকিয়ে ঘর থেকে বেরিয়ে কোথায় যাচ্ছে। তারপর বরের ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি যখন চুপি চুপি তার পিছু করেছিলাম, তখন দেখলাম বর তো লুকিয়ে আমার মেয়ের ঘরের ভিতরে ঢুকে গেল। তারপর আমি আর সাহস করে তখন বরের পেছনে নিচে যেতে পারিনি। আমি তো বরের ওপরে অনেক বেশি রাগ করে আবার নিজের ঘরে এসে শুয়ে পড়েছিলাম। কিন্তু আমি তো এটা বুঝতে পারছিলাম না যে আমার বর কী কারণে অর্ধেক রাতে আমার মেয়ের ঘরের ভেতরে যেত। আসলে জানি না আমার মনে এই সন্দেহ হওয়াটা ঠিক না ভুল। যেহেতু আমার প্রথম বর আমাকে ও মেয়েকে ছেড়ে তার প্রেমিকার সঙ্গে চলে গেছিল, তখন থেকে আমার মনে একটা
আলাদা রকম প্রভাব পড়েছিল। আমার মনে একটা ভয় ছিল, যে ভয়টা আমি আজও দূর করতে পারিনি। এবং রিকি যেহেতু আমার মেয়ের নিজের বাবা ছিল না, তাই আমার রিকির ওপরে আরও বেশি সন্দেহ হয়েছিল। এদিকে আমার মেয়ে তো সারাদিন আমার বরের সঙ্গে গল্প করতে ব্যস্ত থাকতো, যেটা দেখে আমার মোটেও ভালো লাগতো না। কিন্তু আমি মন খুলে তাদেরকে কিছু বলতেও পারতাম না যে আমি তাদের দুজনকে এত ঘনিষ্ঠতা পছন্দ করি না। কারণ আমার মনে তো একটা অন্যরকম ভয় ছিল যে আমার বর যদি আমার যুবতী মেয়েকে দেখে নিজের মতিগতি পাল্টে দেয় বা তার সঙ্গে নিজের মনের চাহিদা পূরণ করে বসে, তাহলে তো আমার মেয়ের জীবনটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু এই কথাটা আমি না মেয়েকে বলতে পারছি, না আমার বরকে বলতে পারছি। এদিকে ভেতরে ভেতরেও এই ভয় আমার মনের ভেতরে অনেক বেশি জায়গা করে নিয়েছিল। তারপর সেদিন আমি যখন রান্নাঘরে রান্না করছিলাম, তখন আমার মেয়ে নিজের ঘর থেকে বেরিয়ে এসে তার বাবার কোলে বসে তার বাবার ঘাড় ধরে বলল, বাবা, আমি তো ছুটিতে এসেছি, কিন্তু আমি তো বাড়িতে বসে বোর হয়ে গেছি বাবা, তাই আমি কিছু শিখতে চাই। বর তখন আমার মেয়ের কোমরে হাত দিয়ে বলল সে নাকি তাকে সাইকেল চালানো শেখাবে। আমার বর যখন মেয়ের কোমরে হাত দিয়ে তার সঙ্গে হেসে হেসে কথা বলছিল, তখন আমি নিজের রাগ সামলাতে না পেরে রান্নাঘর থেকে বেরিয়ে এসে মেয়েকে হাত ধরে তার বাবার কোল থেকে দূরে সরিয়ে দিয়ে বলেছিলাম, তুই এত বড় মেয়ে হয়ে তোর বাবার কোলে কিভাবে বসতে পারলি? তুই এখন ছোট না, তুই এখন বড় হয়েছিস, তাই এই ধরনের বাচ্চা বাচ্চা স্বভাবগুলো বন্ধ করো। মেয়ে তখন অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলেছিল, মা, তুমি সবসময় আমাকে আমার বাবার কাছে যেতে বারণ কেন করো? আমি কি বাবার কোলে একটু বসতেও পারি না? এই কথা বলে আমার মেয়ে রাগ করে ঘরের ভিতরে চলে গেছিল। আমার মেয়ে যখন ঘরের ভিতরে চলে গেছিল, তখন আমি তার বাবাকে মানে আমার বরকে বলেছিলাম, তুমি এই সব কী শুরু করেছো? আমার মেয়ে তো ছোট, কিন্তু তুমি তো বড়, তুমি তো একটু দূরত্ব বজায় রেখে আমার মেয়ের সঙ্গে কথা বলতে পারো। আমার বর তখন সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এসব উল্টোপাল্টা কি বলছো? আরে, ও শুধু তোমার মেয়ে নয়, ও আমারও মেয়ে। আমি চাইছি আমার ভালোবাসায় যাতে কোনো কমতি না থাকে। তোমার মেয়ে যাতে এটা না ভাবে যে আমি তার নিজের বাবা নয়, সতের বাবা। আমার বর তখন রেগে আমার সঙ্গে আর বেশি কথা না বলেই বাইরে বেরিয়ে চলে গেছিল। এমনকি আমি তো বুঝে গেছিলাম যে তার মতিগতি ভালো নেই, সে তো ভালো সাজার নাটক করছিল। এমনকি সে আমার মেয়েকে ভালো ভালো জিনিস উপহার দিতে তার কাছে যাওয়ার চেষ্টা করত। এগুলো কিন্তু আমার মনের ধারণা ছিল, কিন্তু সেদিন যখন নিজের চোখে সত্যিটা দেখে ফেলেছিলাম, তখন তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেছিল। এদিকে আমার বর তো আমার মেয়েকে সাইকেল চালানো শেখানোর নাম করে তার কোমর ও পিঠে হাত দিত। এমনকি আমার মেয়ে যখন সাইকেল চালানো শিখতে গিয়ে সাইকেল থেকে নিচে পড়ে যেত, তখন আমার বর তাকে বাহানা করে জড়িয়ে ধরে নিত যাতে সে নিচে না পড়ে যায়। কিন্তু আমি জানতাম সে তো খারাপভাবে আমার মেয়েকে ছোঁয়ার চেষ্টা করত। কিন্তু আমার মেয়ে তো ছোট ছিল, সে এসব কিছুই বুঝতো না। তারপর সেদিন না পেরে রাত্রিবেলায় বর যখন অফিস থেকে বাড়ি ফিরে এসেছিল, তখন আমি তার সঙ্গে খুব পার্সোনালভাবে কথা বলেছিলাম। আসলে আমি আর এসব কিছু সহ্য করতে পারছিলাম না। তাই বরকে বলেছিলাম যে তুমি কী কারণে আমার মেয়ের বারবার স্পর্শ করার চেষ্টা করো? আমি জানি তোমার নজর তো তরুণী মেয়ের ওপরে রয়েছে, আর এমনিতেও আমার মেয়ের ভীষণ সুন্দরী দেখতে। তাই আমার মনে হয় যে তুমি তাকে খারাপভাবে ছোঁয়ার চেষ্টা করো। আমি তোমার সব কিছু বুঝতে পারি। আমার কথা শুনে পরে বর অনেক বেশি আশ্চর্য হয়ে আমাকে বলেছিল, ছি, তুমি আমার স্ত্রী হয়ে আমার ব্যাপারে এত খারাপ ভাবো? ছি, আমি ভাবতেও পারিনি যে তুমি আমার মেয়ে ও বাবার সম্পর্কটাকে এত খারাপ করে দেখবে। আরে, ও তো বাচ্চা মেয়ে, আমি ওকে নিজের মেয়ের মতো ভালোবাসি। আর আমি যদি ওকে ভালোবেসে স্পর্শ করি বা তার কপালে আলতো চুমু দিই, এতে খারাপ কী আছে? তুমি কি মেয়েকে ভালোবেসে আলতো চুমু দাও না? তাহলে আমি আমার মেয়েকে একটু আদর ও ভালোবাসা দিলে ক্ষতি কী? তুমি নিজের মন থেকে এই খারাপ চিন্তাধারাগুলো বের করে দাও। না হলে কিন্তু আমি এসব সহ্য না করতে পেরে বাড়ি ছেড়ে চলে যাব। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে তুমি আমার মেয়ের সঙ্গে আমাকে সন্দেহ করো। তুমি আমার ব্যাপারে এত বাজে ভাবো, ছি। তারপর সেদিন বর আমার উপরে রাগ করে পাশের ঘরে গিয়ে শুয়েছিল। কিন্তু আমি সারা রাত ঘুমাতে পারিনি, কারণ আমার মনের অবস্থা কেউ বুঝতে চায়নি। আমি তো
একটা মেয়ের মা ছিলাম এবং আমার মেয়ের ব্যাপারে সব কিছু ভালো ভাবা তো সেটা আমার অনেক বড় কর্তব্য ছিল। কিন্তু রিকির সঙ্গে দ্বিতীয় বিয়ে করার পরে আমার তো নিজের ওপরেই আফসোস হতে লেগেছিল। কারণ আমার মেয়ে যখন থেকে বাড়িতে এসেছিল তখন থেকে আমার বর তো আমাকে সময় দিত না, কিন্তু আমার মেয়েকে সারাক্ষণ সময় দিত। এমনকি আমি বরের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে চাইলে সে আমাকে নিয়ে যেত না। কিন্তু আমার মেয়ের আসার পরে যখনই আমার মেয়ে তার সঙ্গে ঘুরতে যেতে চাইতো তখন তাকে ভালো ভালো জায়গায় ঘুরতে নিয়ে যেত। এসব দেখার পর তো আমার মাথা বিগড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। তারপর সেদিন রাত্রিবেলায় যখন আমার বর চোরের মতো লুকিয়ে আমার মেয়ের ঘরের ভিতরে যায়, তখন আমি আর নিজেকে আটকে রাখতে না পেরে বরের পিছনে গেছিলাম এটা দেখার জন্য যে আমার বর প্রত্যেক দিন রাতে মেয়ের ঘরের ভিতরে ঢুকে না জানি কী করে। তারপর মেয়ের ঘরের দরজায় যে লকটা ছিল সেই লকের ফুটো দিয়ে ঘরের ভেতরের দৃশ্য দেখার চেষ্টা করছিলাম। কিন্তু ঘরের ভেতরের দৃশ্য দেখতেই তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায়। কারণ আমার বর বিছানায় বসেছিল এবং আমার মেয়ে আমার বরের কোলে মাথা রেখে কেঁদেই যাচ্ছিল এবং বরকে আমার মেয়ে প্রীতি বলছিল যে বাবা তোমাকে পেয়ে আমি অনেক খুশি, কারণ আমি তো ছোট থেকে কখনো বাবার ভালোবাসা পাইনি। ছোট থেকেই আমি কখনো বাবা বলতেও পাইনি। জানি না কেন আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছিল। আমি তো তখন খুব ছোট ছিলাম, আমার তো বাবার চেহারাও মনে পড়ছে না। কিন্তু তোমাকে নিজের বাবার মতো পেয়ে আমি খুব খুশি। এত বছর পরে আমি তোমার মতো এত ভালো বাবা পেয়েছি। তাই বাবা, আমি তোমাকে হারাতে চাই না। বাবা, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আমি এত বছর পরে মাকে ও বাবাকে একসঙ্গে পেয়েছি, তাই আমি তোমাদের ছেড়ে আর ছাত্রাবাসে থাকতে চাই না। বর তখন আমার মেয়ের মাথায় অনেক ভালোবেসে হাত বুলিয়ে বলেছিল, প্রীতি, তুমি আমার একমাত্র মেয়ে। আমি তোমাকে সব ভালোবাসা দিব, যে ভালোবাসার তুমি যোগ্য। এবং তোমার যখন বিয়ে দেব তখন আমি এমন পাত্র খুঁজে নিয়ে আসবো যে আমার মেয়েকে নিয়ে আমার এই বাড়িতেই থাকতে রাজি হবে। কারণ আমি আমার মেয়েকে আমাদের থেকে দূরে করতে চাই না। কিন্তু এখন তোমাকে ছাত্রাবাসে থেকেই পড়াশোনা করতে হবে। তোমার যখন স্কুলের পড়াশোনা কমপ্লিট হবে তারপরে আমি তোমাকে ছাত্রাবাস থেকে নিয়ে আসব। তখন আমরা বাবা ও মেয়ে মিলে খুব মজা করব ও ঘুরবো। কিন্তু এখন তুমি নিজের পড়াশোনায় মন দাও, না হলে তোমার মা তোমার ওপরে রাগ করবে। ওই সময় আমার মেয়ে তার বাবাকে যে প্রশ্নটা করেছিল সেই প্রশ্নটা শুনে তো আমিও ভীষণ লজ্জিত ছিলাম। আসলে আমার মেয়ে তখন তার বাবাকে বলেছিল, বাবা সব কিছুই তো ঠিক আছে, কিন্তু মা কেন সবসময় আমাকে তোমার কাছ থেকে সরিয়ে রাখে? তোমার সঙ্গে একটু গল্প করলেও মা বকা দেয়, এমনকি তোমার সঙ্গে ঘুরতে গেলেও এবং সাইকেল চালাতে গেলেও আমার মা আমাকে বকা দেয়। বর তখন মেয়ের কথা শুনে তার মাথায় হাত বুলিয়ে বলেছিল, দেখো প্রীতি, এই পৃথিবীতে একটা বাচ্চাকে মায়ের চাইতেও বেশি ভালোবাসা কিন্তু আর কেউ দিতে পারে না, এবং মায়ের চাইতে বেশি যত্নও আর কেউ করতে পারে না। তাই তোমার মা তোমার ভালো ভেবে তোমাকে বকা দেন। তাই তুমি তোমার মায়ের কথা কিছু খারাপ মনে করো না। আসলে তুমি যদি অতিরিক্ত আমার সঙ্গে মেলামেশা করো তাহলে তুমি আর হোস্টেলে যেতে চাইবে না। এই জন্যই তো তোমার মা তোমাকে আমার থেকে একটু দূরে রাখে। সেদিন আমার বর ও আমার মেয়ের কথা শুনে আমার চোখ দিয়ে জল পড়তে শুরু হয়েছিল। তারপর আমার বর প্রীতির মাথায় হাত বুলিয়ে বলল, তুমি এখন শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে একটা গান শুনিয়ে দিচ্ছি। তারপর প্রীতির মাথায় হাত বুলিয়ে আমার বর তাকে গান শুনিয়ে ঘুম পাড়ায়। তারপর আধ ঘন্টা পরে প্রীতি যখন শুয়ে পড়ে তখন আমার বর তার গায়ে ভালোভাবে চাদরটা ঢাকা দিয়ে বিছানা থেকে বই খাতা সব কিছু সরিয়ে দিয়ে ঘরের লাইটটা বন্ধ করে দেয়। তারপর বর যখন ঘর থেকে বেরিয়ে আসে তার আগেই আমি তাড়াতাড়ি সরে গেছিলাম, সোফার সামনে এসে দাঁড়িয়েছিলাম। তারপর অন্ধকারে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে রিকি বলল, এত রাতে তুমি এখানে কি করছো? আমি তখন কাঁদতে কাঁদতে বরের হাত ধরে বললাম, রিকি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক ভুল ভেবেছিলাম। আমি তো ভাবতাম তুমি প্রত্যেক দিন রাতে আমার কাছ থেকে উঠে গিয়ে আমার মেয়ের কাছে হয়তো তাকে খারাপভাবে ছোঁয়ার চেষ্টা করো, কিন্তু তুমি তো প্রত্যেক দিন আমার মেয়েকে গান শুনিয়ে ঘুম পাড়ানোর জন্য লুকিয়ে তার ঘরে যেতে। নিজের চোখে সব সত্যিটা দেখার পরে আমার নিজের ওপরে ভীষণই লজ্জা হচ্ছিল।
আমার এত বড় ভুল ধারণার জন্য আমি বরের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়েছিলাম এবং সেদিনের পর থেকে আমি আর কখনো আমার মেয়ে এবং আমার বরকে একসঙ্গে থাকতে দেখে সন্দেহ করিনি। সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে একটা সম্পর্কেও যদি ভরসা না থাকে তাহলে সে সম্পর্কটা টিকিয়ে রাখা অনেক মুশকিল। সন্দেহ করে কখনো একটা সম্পর্ককে টিকে থাকা যায় না। স্বামী স্ত্রীর সম্পর্ক সবসময় বন্ধুত্বের মতো হবে, যেখানে একে অপরের নিজের মতামত দিতে পারবে। আসলে আমি যদি প্রথমে আমার বরের সঙ্গে এই ব্যাপারে ভালোভাবে কথা বলতাম তাহলে কিন্তু আমার মনের সন্দেহটা এতটা বেড়ে যেত না। আমি তো ভেতরে ভেতরে আমার বর ও আমার মেয়ের ব্যাপারে অনেক খারাপ ভেবেছিলাম। এখন আমি আমার মেয়ের ভালোর জন্যই ও তার খুশির জন্য তাকে আর ছাত্রাবাসে পাঠাইনি। যেহেতু আমার মেয়ে তার বাবার সঙ্গে থাকতে ভালোবাসে, তাই আমি এখন আমার মেয়ে ও স্বামীকে নিয়ে এই বাড়িতেই আছি। আমি তো অনেক ভাগ্যবতী ছিলাম যে রিকির মতো একজন এত ভালো বর পেয়েছিলাম, যে আমার মেয়েকেও নিজের মেয়ের মতো করেই এত ভালোবাসা দিয়েছিল। আমার তো এই কথাটা আগেই বোঝা উচিত ছিল যে সতের হয়েও আমার মেয়েকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসা দিয়েছিল। আসলে আমি কিন্তু প্রথম থেকেই আমার দ্বিতীয় বরের আমার মেয়ের প্রতি ভালোবাসাটাকে খারাপ চোখে দেখেছিলাম এবং এতে দোষটা সম্পূর্ণ আমারই ছিল। আমার বর তো অনেক ভালো ছিল, আমি তাকে চিনতে ভুল করেছিলাম। বন্ধুরা, প্রত্যেকটা সম্পর্ককে কিন্তু বিশ্বাস ও ভরসা থাকা খুব জরুরি। বিশ্বাস ও ভরসা না থাকলে সেই সম্পর্কটা কিন্তু একদিন না একদিন নষ্ট হয়ে যায়। এখন আমি আমার বর ও মেয়ের সঙ্গে অনেক সুখে আছি। এখন আমি আমার বরকে আর সন্দেহ করি না। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।